ম্যাডলি এফএম এর গল্প বৈঠকে প্রকাশিত সমস্ত অডিও গল্প লেখকের নিজস্ব সৃষ্টি এবং তাদের মেধা সম্পত্তির অন্তর্ভুক্ত। এখানে প্রকাশিত যে কোনো গল্প ও গল্পের বিষয়বস্তুর অননুমোদিত অনুলিপি বিতরণ বা বাণিজ্যিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। এই ধরনের কাজের যে কোনো বেআইনি ব্যবহার কপিরাইট আইন লঙ্ঘন করে। যদি আপনি এই গল্পের কোনো অংশ বা বিষয়বস্তুর কোনোটাই অন্য কোথাও ব্যবহার করেন, তাহলে এই শর্তাবলী লঙ্ঘন করার জন্য আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। গল্প বৈঠক। ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। শুক্রবারের গল্প বৈঠকে আজকের সফরে থাকছে কিছুটা প্রেম, কিছুটা সাসপেন্স আর কিছুটা থ্রিলার। আজ আমরা শুনব মানস সরকারের লেখা দৌড়। গল্পটি সত্য এবং অধ্যায় পাবলিকেশনের কাছে সংরক্ষিত। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2024-এর ডিসেম্বর মাসে। গল্পের সূত্রধার ও প্রধান চরিত্রে কৌশিক। গল্পের কথক আমি, সার্থক। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, মানস সরকারের দৌড়। টেবিলের ওপর রাখা জলের গ্লাসটাকে আমি হাতের আঙুল দিয়ে ঘোরাচ্ছিলাম। পাশে রাখা আমার অফিস ব্যাগ, বেশ গরম। ওপাশের কলকাতা হয়তো অসহ্য। অনেককেই দেখছি ফুটের ওপর দিয়ে হেঁটে যেতে যেতে রুমাল দিয়ে মুখ আর ঘাড় মুছছে। কেউ কেউ এদিকে তাকাচ্ছেও। এদিকে মানে পার্ক স্ট্রিটের এই অভিজাত রেস্টুরেন্টের দিকে। সুশোভিত কাঁচের জানলার ধারে বসেছি। ভেতরের তাপমাত্রা শুধু আরামপ্রদ নয়, বেশ শীত ধরে যাচ্ছে সময়ে সময়। ঘড়িতে তখন ঠিক 1:10। ঠিক একটায় আসার কথা ছিল অতনু। ইতিমধ্যেই 10 মিনিট লেট করে ফেলেছে। কি আর করি, নেহাত বাধ্য হয়েই নিজের মোবাইলটা বের করলাম। 1-2 মিনিট গেমে সময় ব্যয় করতে না করতেই দেখি রেস্টুরেন্টের কাঁচের দরজা ঠেলে ঢুকছে অতনু। আমার চোখে চোখ পড়তেই উদার হাসি হাসল। কিরে, দেরি করলি? সামনের চেয়ারে বসে নিজের অফিস ব্যাগটা পাশে রেখে রুমালে ঘাম মুছল অতনু। তারপর বলল, আর বলিস না, কলকাতা ট্রাফিক বুঝিস তো। হ্যাঁ, সে বুঝি, কিন্তু আমার হাতে আবার সময় নেই, সেটা বুঝিস তো। হ্যাঁ সে বুঝি, কিন্তু তুই তো কালকে যাবি, আজ এত তাড়া কিসের? অনেক কাজ থাকে রে। তুই ছাড়াও প্রণবের সঙ্গে একবার দেখা করে নিলে ভালো হয়। সবাই আমার পুরনো বন্ধু। হ্যাঁ সে করিস করিস, আজ একটু আমাকে সময় দে। হাজার হোক আমি তো তোর অনেক পুরনো বন্ধু। হ্যাঁ, আর এবার তো আর দেখাই হবে না বলতে গেলে। তুই পুরোপুরি দিল্লি সেটেল করে যাচ্ছিস। 1 মিনিট, হ্যাঁ, অর্ডারটা দিয়ে দিই। বল কি খাবি? হ্যাঁ, সে যা ভালো বুঝবি, তুই তো খাওয়াবি। আর এখন দিল্লিতে গিয়ে তুই তো আরো বড় করে খেলবি। এক্সকিউজ মি, শুনুন, একটা স্মোকড চিকেন প্ল্যাটার, পরে 2টো সুফলে,
মেক ইট ফাস্ট। হ্যাঁ, ঘাড় নেড়ে ওয়েটার চলে যায়। দিল্লিতে সেটেল হলে আমার মনে হয় ব্যবসার নেটওয়ার্কটা আর একটু স্ট্রং হবে, আর বিজনেসের ব্যাপারটাই অনেকটা কন্ট্যাক্টস আর নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। হ্যাঁ 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 হ্যাঁ, সে আর বলতে। কলকাতা জবে থেকে এলি তবে থেকে দেখছি তো কম দৌড়ঝাঁপ করেছিস, অনেক হ্যাপা পুড়িয়ে তবে আজ তোর অবস্থা বলতে নেই ভালোই। ওই জন্যই ব্যাপারটা থামাতে চাইছি না। আমার কথা ছাড়, বিয়ে তো এবছরই করবি, তখন কলকাতা আসবো। খাবার চলে এসেছে, দুজনেই খেতে শুরু করি। অতনু বলে, না রে, এখনো পর্যন্ত খুব একটা কিছু ভাবিনি, আর আমিও তো এখন সেটেলড নই। সেটেলড কেউই নয় রে আজকের যুগে। আমার কথাই ধর, বিজনেস চলছে ঠিক আছে, ডাউন হলে তখন আবার টেনশন। সে তো সব সেক্টরেই একই অবস্থা রে। তবু ব্যবসায় ওই ইজি মানির ব্যাপারটা কিছুটা হলেও থাকে। তবে একটু একটু জল কিন। হ্যাঁ বল বল। কলকাতা মার্কেট অন্যান্য সিটির থেকে একটু ডাউন। নেপালের কনসাইনমেন্ট হ্যান্ডেল করা অনেক বেটার হয়ে যায় যদি তোর বিজনেস হেডকোয়ার্টার থাকে দিল্লিতে। এই সবের মধ্যেই বিজনেস চালিয়ে যেতে হবে বস। তবে তুই কিন্তু বিয়েটা করতেই পারিস। করব, কিন্তু করবেটা কে? পাত্রী আছে? হ্যাঁ দেখবো বলছিস? শোন, তুই বেরিয়ে যা, হ্যাঁ আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে তবে বেরোবো। ওকে ওকে বস, সো সি ইউ লেটার। আর দিল্লি পৌঁছে ফোন করতে ভুলিস না কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই করব, আসলে ফ্ল্যাটটা কনফার্ম হতে আরো দিন 10 লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই চললাম। হ্যাঁ ঠিক আছে। নিচু হয়ে ব্যাগ তুলে নিয়ে অতনু বেরিয়ে যায়। এক্সকিউজ মি, চেক প্লিজ। নিজের ব্যাগটা তুলে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরোতে যাচ্ছি। এন্ট্রান্সের মুখে দাঁড়িয়েছিল একটা মেয়ে। কি জানি কেন তাকে আরেকবার দেখতে ইচ্ছে হলো। দেখলাম না, চোখের ভুল নয়, একদম ঠিকঠাকই দেখছি। মেয়েটা পৃথাই। অতীতের একটা হালকা মুখের আদল রয়ে গেছে এখনো, একটা স্পার্ক। মূল গড়ন একেবারে অন্য আকার নিয়েছে। কারোর সঙ্গে মোবাইলে ব্যস্ত ছিল মনে হয়, এইমাত্র কাটল। কৌতূহল চাপতে পারলাম না, এগিয়ে গেলাম ওর দিকে। সামনে গিয়ে দাঁড়াতেই পৃথা চিনে নিতে এক মুহূর্ত দেরি করল না। চেহারা ও ব্যক্তিত্বে আমূল বদলে গেছে মেয়েটা। নিয়মিত রূপচর্চা ও ঘষা মাজার ফলে একটা অদ্ভুত শহুরে আকর্ষণ তৈরি হয়েছে। প্লাক করা ভ্রু, বিন্যস্ত সুন্দর সোজা নেমে আসা চুল, ওয়্যাক্স করা হাতের উজ্জ্বলতা, নেল পলিশ, স্লিভলেস কুর্তি আর জিন্সে এক অন্যরকম মাদকতা অনুভব করছিলাম। ঠোঁটে মৃদু হাসি নিয়ে প্রথম বলটাই আমাকে বাউন্সার দিল পৃথা। অবাক হয়ে গেছ না? আয়নায় নিজেকে দেখলে এখন আমিও হই। হোঁচট খেলাম। শুধু চেহারা নয়, কথা বলার ভঙ্গিমাটাই বদলে গেছে ওর। বললাম, তুমি এখন আর চন্দনপুরে থাকো না? না, তোমার চলে যাওয়ার পরের বছর আমিও চলে এলাম। বাবা মাকেও নিয়ে চলে এসেছি। মাঝে 2-1বার গেছিলাম ওখানে। তুমি তো বোধহয় একেবারেই চন্দনপুরের সঙ্গে সম্পর্ক কাটিয়ে দিয়েছ। ওই আর কি। সুমিতের কি খবর? বোঝই তো, বাবা মা যেন আজকের যুগের সব ছেলে মেয়েদের কাছেই বোঝা। দাদাও সেটাই বুঝিয়ে দিল। আমার সঙ্গে সুমিতের সম্পর্কটা খুব খারাপ জায়গায় চলে গিয়েছিল যখন চন্দনপুর ছেড়েছিলাম, আর সেটাও এই পৃথার জন্যই। তিক্ততার সেই ভয়ঙ্কর রেশগুলো 6-7 বছরে অনেকটাই হালকা হয়ে গেছে। পৃথার নিজের দাদা হয়ে গার্জিয়ানগিরি ফলানো অবধি ঠিক ছিল, কিন্তু
বাবা মাকেও গালিগালাজ করতে ছাড়িনি সুমিত। আমি গায়ে হাত তুলতে গিয়েও তুলিনি, স্রেফ তার বোনের সঙ্গে সম্পর্কের কথাটা ভেবে সহজ হবার চেষ্টা করলাম। সবাই কি এক? এই তো বললে তুমি বাবা মাকে নিজের কাছে এনে রেখেছ। জানো তো, প্রথম প্রথম সেই উপায়ও ছিল না। বাবা মাকে নিজের কাছে এনে রাখতে পারবো আমি তা কখনো ভাবিনি আসলে। তাই? আচ্ছা, এখানে কি ব্যাপার? মানে কারোর অপেক্ষায়? আসলে আমার এক ফ্রেন্ডের আসার কথা ছিল। এই মাত্র ফোন করে জানালো আসতে পারবে না, ওর ওই হাজবেন্ডের সাথে কিছু একটা কাজ পড়ে গেছে। তাহলে এখন কি করবে? তাহলে আর কি, বাড়ি ফিরে যাব। না, আসলে আমি ভাবছি এই শহরে আমিও বেশ কিছু বছর আছি, অথচ তোমার সঙ্গে কোনোদিন দেখা হয়নি। অদ্ভুত না? আমিও এটাই ভাবছি জানো, কিন্তু তুমি বোধহয় নর্থে থাকো, তাই হয়তো। তুমি কি করে জানলে আমি নর্থে থাকি? না মানে আসলে সাউথে থাকলে কি আর দেখা হতো না? আচ্ছা, তুমি বিয়ে করনি? করতে চাইনি প্রশ্নটা, তাও আচমকা বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড আমার চোখের দিকে তাকিয়ে রইল পৃথা। রেস্টুরেন্টে পিয়ানোর সুর ভেসে আসছিল। সে অনেক কথা অরিন্দমদা, সবটা কি আর এখানে দাঁড়িয়ে বলা যায়? তার থেকে এসো না, কাছেই আমার ফ্ল্যাট, একটু বসে না হয় চলে যাবে। চোখের সামনে একের পর এক দৃশ্য ফুটে উঠছিল। বেশ কিছু বছর আগের চন্দনপুর, ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাব, ফিল্ডের ট্র্যাক, নদীর ধারে পৃথার সঙ্গে কাটানো সময়, স্কুল মাঠে জলসার প্রোগ্রাম থেকে বেরিয়ে সন্ধ্যের অন্ধকারে দয়ের ধারে শরীরী স্বাদ, নিজের ভেতরে উত্তেজনার পারদ টের পাচ্ছিলাম। কি হলো, চলো এক কাপ চা বা কফি কিছু একটা খেয়েই চলে এসো না হয়, আটকাবো না। পা দুটো আটকে যাচ্ছিল। ওর সঙ্গে সময় কাটানোর জন্য লোভী হয়ে উঠছিলাম। ওর চুলে একবার হাত বুলিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, বেশ চলো। ট্যাক্সিওয়ালাকে 500 টাকার নোটটা এগিয়ে দিলাম। ভাঙানি ছিল না। একটু বিরক্ত হয়ে টাকাটা ফেরত দিয়ে দিল। নোটগুলো ভালো করে দেখে পকেটে ঢুকিয়ে নিলাম। পৃথাকে দেখলাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, যেন মাপছে। চৌরঙ্গীর হেভেন ওয়ার্ল্ড বাড়িটার সামনে দাঁড়াতেই অবাক হয়ে গিয়েছিলাম। আর ফার্স্ট ফ্লোরে পৃথার ফ্ল্যাটে ঢুকতেই চোখে ধাঁধা লেগে গেল। এত ঝাঁ চকচকে আর এতটা আধুনিক জীবন যাপন করছে মেয়েটা। অনেক কিছু জানার ইচ্ছে হচ্ছিল। পৃথা অবশ্য খুব স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানালো। তুমি একটু বসো, আমি চেঞ্জ করে এক্ষুনি আসছি। বাইরের কলকাতা প্রায় ফুটছে। এসি অন করে ভিতরে চলে গেল। ঘামের প্যাচ প্যাচানি ভাবটা উবে যেতেই ফ্ল্যাটের ভেতরে দৃষ্টি দিলাম। যথেষ্ট দামি সোফা, এলসিডি টিভি, দেওয়ালে আধুনিক শিল্পীর ক্যানভাস, মাথার ওপরে শৌখিন আলোর ঝাড়, শোপিস, আরো কত কি। এই স্কোয়ার ফিটের ফ্ল্যাট কেনা বা ভাড়া যেটাই হোক না কেন, শহর কলকাতায় এই এলাকায় মেনটেন করতে গেলে রোজগার ছোটখাটো হলে সম্ভব নয়। লেখাপড়ায় আহামরি কিছু ছিল না, তবে খেলাধুলোয় খুব ভালো ছিল পৃথা। খেলাধুলোতে আমিও তো খুব একটা খারাপ ছিলাম না। বেরিয়ে আসা দীর্ঘশ্বাসকে চেপে ধরলাম।
পৃথা ড্রয়িংয়ে ঢুকল। দীর্ঘশ্বাসকে চেপে ধরতে হলো, শুধু তাই নয়, দমটাই যেন আটকে গেল। চেঞ্জ নয়, নিজেকে আরো ব্রাশ করে এলো বোঝা যাচ্ছে, নাকি আমাকে এতগুলো বছর পর অ্যাট্রাক্ট করবার চেষ্টা। ইম্পেরিয়াল ব্লু নাইটির উপর একই রঙের হালকা হাউস কোট, জেল দেওয়া চুলের দু একটা লক্স মুখের ওপরে, সুগন্ধ আর নেল পালিশের ঝলকানিতে আমি এক প্রকার ঘায়েল। খাদের কিনারায় চন্দনপুরের পৃথা নিজেকে সেলুলয়েডের গ্ল্যামার কুইনের উচ্চতায় নিয়ে গেছে। মাত্র 6-7 বছরে তুমি জীবনকে বেশ গুছিয়ে নিয়েছো। আমি যখন চন্দনপুর ছাড়ি তখন তুমি 3rd ইয়ারে, খুব চুটিয়ে অ্যাথলেটিক্স করছো তখন। কলেজে তখনও তুমি খুব ফেমাস। রাজ্য স্তরে একটা ইভেন্টে যাবার বোধহয় কথা চলছিল, তাই না? ধুর, ছাড়ো তো। কি খাবে বলো? চা, কফি, কোল্ড ড্রিঙ্কস? বিয়ার খাবে? বিয়ার ফ্রিজে আছে। হুইস্কি, ওয়াইন, ভদকা, হোয়াইট রাম, এনিথিং। অনেক রকম মানুষ আসে, নানান রকম টেস্ট তাদের। তাই ডাইনিংয়ে একটা ছোটখাটো বারও আছে। ইজি হও প্লিজ, ইজি হও। অবশ্য তোমার তো এসব অভ্যেস ছিল না কখনোই। পৃথা ড্রিঙ্কস অফার করছে, তাও কত সহজ গলায়। আশ্চর্য হতে হতেও নিয়ন্ত্রণ করলাম নিজেকে। বসো তো, এসব কিছু লাগবে না আমার। তার থেকে এত বছর পর তোমার সঙ্গে দেখা হলো, এসো একটু গল্প করি। করছোটা কি এখন? দৌড়ঝাঁপ, খেলাধুলা চলছে এখনো? দৌড়, খেলাধুলো? হ্যাঁ, তা বলতে পারো বটে। দৌড়ঝাঁপ চলছে এখনো। সেটাই মনে হচ্ছিল, বেশ সুঠাম আর টান টান রয়েছে এখনো। সে তো তুমিও রয়েছ, কিন্তু এটাকে কি প্রশংসা ধরব? তবে হ্যাঁ, সুঠাম তো থাকতেই হয়, বিশেষত আমার এই প্রফেশনে। কি প্রফেশনে আছো তুমি? কি হবে জেনে অরিন্দমদা? তার থেকে তুমি বলো, কি করছো? যেহেতু এড়িয়ে গেল, ব্যাপারটা যেন আরো রহস্যে মুড়ে গেল। হাতে সময় আছে, জেনে নিতে পারবো ঠিক। ওই একটা ব্যবসা করছি, তবে দিল্লিতে সেটেলড হওয়ার প্ল্যান আছে। তাই? কদিনের জন্য? হয়তো আর ফিরবো না। সে কি, কেন? দিল্লিতে থেকে বিজনেসের ফোকাসটা হয়তো আর একটু ভালো হবে। বিয়ে থা করেছ? না, হয়ে উঠলো না। ওমা, সে কি, কেন? এই ধরো তোমার বিরহে। বাবা, আমাদের সেই কলেজের ছেলে মেয়েদের মতন আবেগ আর বয়স আছে নাকি? আবেগ সব বয়সই থাকে, বয়স বাড়লে মানুষ দেখাতে লজ্জা পায়। তোমার বাবা মা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, তোমাকে একদম বলা হয়নি গো। এটা ছাড়াও আমার আরেকটা ফ্ল্যাট আছে গড়িয়াতে। বাবা মা ওখানেই থাকে। বেশিরভাগ দিন রাতে আমি ওখানেই চলে যাই। যেদিন পারি না সেদিনকে এখানেই থেকে যাই। কথা বলতে বলতেই মোবাইলে একবার দ্রুত চোখ বুলিয়ে নিল পৃথা। এত দ্রুত উন্নতির পিছনে পুরোটাই সততা থাকতে পারে না। মনে হচ্ছিল উপরে ওঠার জন্য পৃথা কোনো বাঁকা পথ নিয়েছে। আজকের পৃথিবীতে টাকা, গ্ল্যামার দ্রুত অর্জন করা যায়, কিন্তু তার জন্য পথটা একটু অন্যরকম হওয়া চাই। অবশ্য সেখানেও বাধা, কম্পিটিশন। আসলে বিবেকানন্দের বলা কথাটাকে একটু অন্যরকম করে নিয়ে চালাচ্ছি আমরা। মহৎ কার্যে চালাকি বারণ। উদ্দেশ্যটা যদি মহৎ না হয়, তাহলে বোধহয় চালাকিতে কোনো বাধা নেই। এক্সকিউজ মি, একটু আসছি। হ্যাঁ,
নাইটিয়ার ওভারকোট পরে ধীরে ধীরে ফ্ল্যাটের ভেতরে ঢুকে যাচ্ছিল পৃথা। আমার স্মৃতিগুলো জট পাকাতে শুরু করেছিল ভেতরে ভেতরে। তখন কলেজে সেকেন্ড ইয়ার, চন্দনপুর ইউনিয়ন অ্যাথলেটিক্স ক্লাবে প্র্যাকটিস করি। 100 মিটার স্প্রিন্টে তখনই বেশ নাম ডাক আমার। সেখানেই প্রথম দেখা পৃথাকে। লম্বা পায়ে মাঠে স্ট্রেচিং প্র্যাকটিস করছিল। ইম্পেরিয়াল ব্লু রঙের ট্র্যাকস্যুট, শর্টস, স্নিকার, হাতে স্পোর্টস ঘড়ি আর হর্সটেল করা চুল। ক্লাবে 2-1 মেয়ে থাকলেও এক দেখাতেই একটা মুগ্ধতা তৈরি হয়েছিল সেই সকালে। আমার সঙ্গে প্র্যাকটিস করতে আসতো টিঙ্কু। ওর কাছে ক্লাবের নানা খবর মজুদ থাকত। কনুই দিয়ে ঠেলা মেরে ওকে জিজ্ঞাসা করলাম, কে রে? আরে আমাদের ক্লাবেই প্র্যাকটিস করে। করে মানে করতো। ওই সুমিত রে, সবেতেই একটা দাদা দাদা ভাব। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকঠাক প্র্যাকটিসে আসতো না। রঞ্জনদা খুব বকাবকি করতেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছিস। ওরই বোন। এই নাম? পৃথা। কেন তুই চিনতিস না? আগে টাউনে প্র্যাকটিস করতো। তা এখানে এলো কেন? কোচ চেঞ্জ হবার পর টাউনে ভালো প্র্যাকটিস হচ্ছিল না, আর অ্যাথলেটিক্সে চন্দনপুরে আমাদের ক্লাবই এখন একটু এগিয়ে। এগিয়ে মানেটা কি? ভাউনিও না বস। এবারে ডিস্ট্রিক্ট মিটে 100 মিটারে তুমি কামাল করে দিয়েছো। একাই তো 2টো ইভেন্ট জিতলে। হ্যাঁ, ওই ধুয়েই এবার অলিম্পিকে চলে যাব মনে হচ্ছে। অলিম্পিক না হোক, ফুড স্টোর্সে চাকরিগুলো তো হয়। তা হয়, আর আমি পড়াশোনায় কোনোদিনই অত ভালো নয়, বাড়ির অবস্থাও ভালো নয়, তাই অ্যাথলেটিক্সে আসা। মায়ের রান্নার কাজ, দাদা মেকানিক, চাকরি বাকরি পেলে আমাদের ফ্যামিলিরই লাভ, সবই তো জানিস। হ্যাঁ, কাকিমা একা হাতে। না, চ ওয়ার্ম আপটা করে নি। প্র্যাকটিস শেষ করে বেরোচ্ছি, এসে ধরল সুমিত। শোন না, তোর সাথে কথা ছিল একটু। বল। বোন এখানে জয়েন করেছে। শুনলাম। তুই তো বেশ বুঝিস, সামনে কতগুলো ইভেন্ট আছে। একটু দেখিস না, প্র্যাকটিসটা যেন ঠিকঠাক পায়। চিন্তা করিস না, হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। সাইকেলটা স্ট্যান্ড দিয়ে মাঠের দিকে তাকাতেই অবাক হলাম। ভোর হলেও সূর্যের তখনও পর্যন্ত দেখা নেই। গোটা মাঠে তখন আমি আর পৃথা। পৃথা ট্র্যাক ধরে দৌড়চ্ছে, বোঝাই যাচ্ছে বেশ কিছুক্ষণ আগে এসেছে। অন্তত পক্ষে 2টো ল্যাপ তো মেরেই দিয়েছে। শরীরের ঘাম উপচাচ্ছে না, কিন্তু তেলতেলে ভাবটা খুব স্পষ্ট। ব্ল্যাক টাইট কাট টপ, কেপ্রি ট্র্যাক স্যুট আর হোয়াইট স্নিকারে দারুণ লাগছে। মাঠের বাড়তি সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। নিজের কমা পোশাক আর জুতোয় কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল। তবু কোন অমোঘ আকর্ষণে এগিয়ে গেলাম যেন। প্রায় পাশাপাশি ছুটতে শুরু করলাম। ভালো করে ওর স্টেপ লক্ষ্য করছিলাম। চমৎকার ছন্দ আছে। গোড়ালিটা মাটি ছুঁচ্ছিল না। 2 পায়ের মধ্যে বেশ দূরত্ব, একটু নিচু মাথা। বলতে গেলে লং রান আপে এর থেকে উপযুক্ত ভঙ্গিমা আর স্টেপ এর আগে আমি দেখিনি। ছোটা শেষ করে প্রবল হাঁপাচ্ছিল মেয়েটা, ঘামের স্রোত শরীরে। আমি ওর কাছে এসে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বললাম, দারুণ রান আপ, টাইমিংও দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আমি অরিন্দম। হ্যাঁ জানি, দাদা বলেছে। তুমিও তো খুব ভালো রানার শুনেছি। না না, সেরকম কিছু না। আমার 100 মিটার। 100 মিটার? 100 মিটারে মাসালের উপর প্রচণ্ড চাপ পড়ে। তুমি চন্দনপুর কলেজে পড়ো না? হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ার।
আমিও সেকেন্ড ইয়ার। আসলে আগে টাউনে ছিলাম, কোচ কলকাতায় চলে গেল। এখানে রঞ্জনদা পার্মানেন্ট, এই ক্লাব ওনার প্রাণ। হ্যাঁ, প্রথম দিন এসেই মনে হচ্ছিল। কলেজে খুব বেশি বোধহয় যাওয়া হয় না নাকি? এখনো পর্যন্ত মাঠে দুজনই। সূর্য সবে উঠছে, দুজনেই হাঁটছি মাঠকে গোল সার্কেল করে। রগের কাছের ঘামটা মুছে বললাম, না হয় না, দাদার একটা বাইক সারানোর দোকান আছে, প্রায় হেল্প করতে যেতে হয়। আর বাবা? নেই, মারা গেছেন, তখন আমি খুব ছোট। দাদা তোমার থেকে এক্সট্রা গাইডেন্স নিতে বলেছে একটু। ওর চোখে চোখ রাখি, চোখ সরাতে ইচ্ছে করছিল না। বললাম, আছি তো। তাহলে হোক আরো দুটো ল্যাপ। হ্যাঁ হোক। ছুটতে শুরু করে পৃথা। বার দুয়েক ওর হাতের মুঠোয় হাত ধরেও পিছলে যায়। ও হাসছে আর ছুটছে। আমার জেদ চেপে গেছে। একসময় দুজনেই হাঁপাতে হাঁপাতে এসে এক জায়গায় দাঁড়ায়। হাসি ওর মুখে এখনো লেগে। আমিও এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে ওর হাতটা ধরি। ওর মুখে একটা সম্মতির ছাপ। হারিয়ে যাচ্ছিলাম কেমন যেন আমি। 3-3টে মাস যেন ঝড়ের গতিতে কেটে গেল আমার নিজের অজান্তেই। এই কমাসে আমি বেশ পৃথার নিজের হয়ে গেছি। একসঙ্গে প্র্যাকটিস, কলেজ, খুনসুটি, এরকম ছন্দের জীবন সত্যি বলতে কি ভাবিনি কখনো। কলেজের নবীন বরণ আজকে কলেজের মাঠেই হচ্ছে। একটু এগিয়ে কর্পোরেশনের মাঠের পাশে সাইকেল নিয়ে পৃথার জন্য অপেক্ষা করছি। দুজনে মিলে দয়ের ধারে যাব, গঙ্গার ধারেই বসবো, একটু কাছাকাছি আসবো দুজনে। ঘড়ি দেখলাম, ও তো এখনো আসেনি। অধৈর্য লাগছে। এত দেরি করছে কেন মেয়েটা? বলাই ছিল আমি কলেজের মাঠ থেকে বেরোবার 5-10 মিনিটের মধ্যেই ও বেরিয়ে আসবে। পিছন ফিরে বারবার তাকাই। সাইকেলের বেলের আওয়াজে পিছন ফিরে তাকালাম। মুখে হাসি ফুটল আমার। সাইকেল নিয়ে এগিয়ে গেলাম। তারপর নির্জন রাস্তায় গঙ্গার ধার ধরে এগিয়ে গেলাম দুজনে। দয়ের ধারটা সাধারণত ফাঁকা থাকে। একদিকে একটু এলোমেলো জঙ্গল, তারপর নিচু ঘাস জমি, আর তারপর গঙ্গার পাড়। 2-1জন প্রেমিক প্রেমিকা এলেও সন্ধ্যের পর চলে যায়। সন্ধে আজ অনেকক্ষণ নেমেছে, কাউকেই চোখে পড়ল না আজ। গোটা চন্দনপুরের সবচেয়ে উপযোগী জায়গা নিজের লাভারের সঙ্গে ঘনিষ্ঠ হবার এটাই। সাইকেল দুটোকে স্ট্যান্ড দিয়ে ঘাস জমিতে এসে বসলাম দুজনে। যথারীতি পৃথাকে দেখতে ভালো লাগছে, তার উপরে সে যে এসেছে আজ। দেরি হলো যে? উফ, তোমার সবটাতেই অধৈর্য। এরকম করলে হয়? সোশ্যাল চলছে, বুঝতেই তো পারছো। দাদার অনেক বন্ধুরা ছিল, দেখে শুনে বেরোতে হলো। আমি তো 100 মিটার ছুটি, তাই আমার ধৈর্য কম। বলেই ওর হাত ধরে ওকে কাছে টানলাম। হাত ছাড়িয়ে চমকে একটু দূরে ছিটকে যায় পৃথা। এই এই শয়তানি করো না, কে চলে আসবে, ঠিক নয়। যা বাবা, কেউ আসবে না বলেই তো এখানে এলাম। এই এই কি সুন্দর লাগছে দেখো। আধো অন্ধকার, নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ, হাওয়া,
এই ভালো লাগছে না তোমার? খুব ভালো লাগছে, বেশি ভালো লাগছে আরো, তার কারণ সঙ্গে তুমি রয়েছো তাই। এবার হাত দিয়ে ওকে বুকের কাছে টেনে নিলে ও আর বাধা দেয় না। ধীরে ধীরে ওর ঠোঁটের সমান্তরালে নামিয়ে আনি নিজের ঠোঁট। অসম্ভব ভালো লাগা অবশ করে দিতে থাকে দুজনকে। বেশ কিছুক্ষণ পর দুজন দুজনকে ছাড়ি। আমার চোখে তখনও ঘোর। পৃথার চোখে যেন নিজের সর্বনাশ দেখছি। কিছুক্ষণ পর আবারও ওর দিকে হাত বাড়াতে যাব, পিছন থেকে ডাক আসে, অরিন্দম, এই অরিন্দম। চমকে পিছনে তাকিয়ে দেখি ক্লাবের টিঙ্কু। কি ব্যাপার, জানলি কি করে আমি এখানে? আমার কথার জবাব না দিয়ে একবার পৃথার মুখের দিকে তাকিয়ে ও বলল, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, কাকিমা রান্না করে মাথা ঘুরে পড়ে গেছে। বড় স্ক্রুড্রাইভার দিয়ে বাইকের একটা বড় পার্টসকে প্রাণপণে খোলার চেষ্টা করছিল দাদা। নিজের বাড়ির বারান্দায় দেওয়ালে ঠেস দিয়ে বসে দাদার কাণ্ড কারখানা দেখছিলাম আর কথাবার্তা চালিয়ে যাচ্ছিলাম। দাদার মুখে চোখে একটা রাগের ভাব আর অস্বস্তি ফুটে উঠছিল। দেখ, তোকে বুঝতে হবে দোকান সেভাবে চলছে না। গোটা চন্দনপুরে কটা মেকানিক দোকান খুলে ফেলেছে সে খবর রাখিস? খবর রাখি না তোকে কে বলল? কিন্তু তুইও বোঝ, আমার এখনো গ্র্যাজুয়েশন শেষ হয়নি, চাকরি আমাকে কেউ দেবে না। মা মারা গেছে এখনো 2 মাসও হয়নি, আর এরই মধ্যে তুই নিজের ধান্দা গোছাতে শুরু করলি। হ্যাঁ, সত্যি ও সব বোকা বোকা কথা নিজের পকেটে রাখ। বাবা যখন মারা গেল তুই তখন 3 আর আমি 10। চায়ের দোকান, জুট মিল ঘুরে নিজের দমে দোকান খুলেছি। কিন্তু আমারও তো জীবন আছে। আমি সামনের মাসেই বিয়ে করব। কলেজের ফিস চাইছিস কোন মুখে? এ বছরটা হলেই আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়ে যেত, আর আমাকে দোকানে ধার শোধ করতে হবে না। মা থাকলে এইভাবে বলতে পারতিস? পারতাম বই কি। মা কোনোদিন আমার ব্যাপারটা দেখতো না। আর তাছাড়া মা কেমন ছিল সেটা তুই আমাকে শেখাস না। কেন? মা কেমন ছিল? আমি তোর সঙ্গে বেশি কথায় যেতে পারবো না। তোকে 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে সংসার আলাদা কর। দরকারে এ বাড়ি বিক্রি করে টাকা 2 ভাগ করে নে। তুই এ কথা বলতে পারলি? এই বাড়িটা বাবা করেছিল, তোর তো জানা কথা। আমি সব জানি। এবার তুইও জেনে নে। ফট। ফট মানে? সালা নিজের বাপের বাড়ি, কেন ফুটবো রে? তাহলে যা উকিলের সঙ্গে কথা বল। যা ভ্যালুয়েশন হবে হাফ টাকা তোকে দিয়ে দেবো। যা। এবার থেকে এই সম্পত্তি আমার, আর পুরোটাই। এই কদিনের অনবরত ঝগড়ায় বুঝতে পারছিলাম দাদা এ সংসারে আর আমাকে চায় না, বিশেষত মা মারা যাবার পর। প্রবল অনিশ্চয়তা গিলতে আসছিল আমাকে। আমি যে পর হয়ে গেছি এ বাড়িতে তা বুঝতে বাকি ছিল না আমার। চল, ঠিক আছে, আমিও নিজের পাওনা বুঝে নেব। আমারও নিজের ব্যবসা খোলার ইচ্ছে আছে, এই টাকাটা আমার কাজে আসবে। সে তোর যা ইচ্ছে তুই করে যা। অরিন্দম। দাদা চুপ। আমি এগিয়ে গিয়ে সদর দরজা খুলি। সাইকেল নিয়ে বড় বড় অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে পৃথা দরজার ঠিক সামনে। একবার বেরোতে পারবে? এই তোমায় এরকম দেখাচ্ছে কেন? কি হলো অরিন্দম দা? তাকালাম পৃথার দিকে। এত কি ভেবে চলেছ? ফেরত চলে এলাম ওর ড্রয়িংয়ে। সেদিনের মতোই শুকনো মুখে ঘাড় নাড়লাম। সোফায় বসে আমার চোখে চোখ রাখল পৃথা। বেশ গরম, এসো একটু চিল্ড বিয়ারে গলা ভেজাই। ভীষণ গরম লাগছিল, এলে খারাপ লাগতো না, তাও বললাম। আসলে যেখানে আজ দেখা হলো ওখানে একটা বন্ধুকে লাঞ্চ খাওয়ানোর ব্যাপার ছিল, পেট একদম ভর্তি। সত্যি তুমি না একই রকম রয়ে গেলে। তোমাকে শুধু বিয়ারই অফার করেছি, কিছু খাওয়াতে পারবো না।
কারণ সেভাবে রাঁধতে শিখিনি আমি। তাহলে তোমার খাওয়া দাওয়া? লোক আছে, ওই করে। আমি চা, কফি, বড় জোর একটু ম্যাগি। সময়ও পাই না গো। এত ব্যস্ত থাকো? হ্যাঁ গো, এতটাই ব্যস্ত থাকি। দাঁড়াও, এই এই জয়। ড্রয়িংয়ে হাজির হয় জয়। এই তাহলে পৃথার মেড সার্ভেন্ট কাম কুক। বছর 24 বয়স হবে। হাফ হাতা শার্ট, কম দামি ফুল প্যান্ট, আবার বেল্ট পরে আছে। সে গামছায় হাত মুছতে মুছতে এসে দাঁড়ালো, বলল, হ্যাঁ দিদি। জয়, ইনি আমার এক পুরনো বন্ধু। এই অরিন্দম দা, ক্যান খাবে? দুটো ক্যান দিয়ে যা। জয় ঘাড় নাড়িয়ে ভেতরে ঢুকে যায়। 1 মিনিটের মধ্যেই একটা ট্রেতে দুটো ক্যান সাজিয়ে এনে ড্রয়িংয়ে ঢোকে জয়। চিয়ার্স করে খুব লাইট চুমুক দেয় পৃথা। দেখলেই বোঝা যাচ্ছে ভালোই অভ্যস্ত। ঠোঁটটা হালকা করে চেটে নিয়ে আমাকে জিজ্ঞাসা করল, উত্তর কলকাতায় ঠিক কোথায় থাকো তুমি? হাতিবাগানে, অরবিন্দ সরণির উপরই। নেহাত চলে যাচ্ছি, না হলে আসতে বলতাম একদিন। আমারও ওখানে একটা ফ্ল্যাট আছে আর কি। একাই নিশ্চয়ই? বললাম তো, সঙ্গী জুটলো না। তোমার রান্না কে করে? লোক? না, আমার হোম সার্ভিস। আসলে বেরোনোর তো কোনো নির্দিষ্ট সময় নেই। আচ্ছা, তোমার অফিস কি ওখানেই? হ্যাঁ, ঠিক 2 বাড়ির পর। নিয়েছি বছর 2 হলো, তবে রেন্টে নিয়েছিলাম। সেসব কি গুছানো হয়ে গেছে? হ্যাঁ, প্রায়। আর থাকার জায়গা? থাকা বলতে ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে বেশ কিছুদিন আগে। আসলে কলকাতার থেকেও দিল্লিতে সময় দিতে হবে অনেক বেশি। কলকাতায় এলে হোটেলে থেকে যাব ভাবছি। আচ্ছা, তুমি শেষ করো, আমি একটু আসছি। ফোন অন করে কানে দিয়ে আবার ফ্ল্যাটের ভেতরে অদৃশ্য। ক্যানে চুমুক দিতেই আবার অতীতের আবেশ আসছিল। গঙ্গার দিকে মুখ করে বসেছিলাম। বেশ কয়েকদিনের না কাটা দাড়ি, দয়ের ধার, হু হু করে হাওয়া বইছে, গঙ্গা বয়ে যাচ্ছে নিজের মনে। দাড়িতে বেশ কয়েকবার হাত রেখেছে পৃথা। আমি পাত্তা না দেওয়ায় ছোট ছোট ঘাসগুলোকে ধরে টানছে আর ছিঁড়ছে। আমাদের দুজনের সাইকেল দুটো আজ ঘেঁষাঘেঁষি করে নয়, একটু দূরত্ব রেখে দাঁড় করানো। প্র্যাকটিসে আসছো না কেন? কি হবে এসে? চাকরি? এত তাড়াতাড়ি ধৈর্য হারালে চলে? ধৈর্য থাকার মতো ঘটনাও তো কিছু ঘটেনি। জাস্ট ভাবো, মা হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়ছে, দাদা আর কয়েকটা টাকা বের করতে পারলো না। অথচ রান্নার কাজ করে কত কষ্ট করে এই মা আমাদের 2 ভাইকে মানুষ করেছে। ওর নাকি অত খরচা করার মতো টাকা নেই। সেফ একটু ভালো চিকিৎসা না পেয়ে মা চলে গেল। এখন বলছে কলেজের ফিস দেবে না, বাড়ি ভাগ করবে। মানুষ কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? কিছু টাকা থাকলে হাতে। সেই জন্যই তো বলছি, প্র্যাকটিসটা বা কলেজটা ছেড়ো না, তবেই তো অ্যাপ্লাইগুলো করতে পারবে। বলো, এই তো, এই দেখো, এইচএস পাস, রেলে অনেকগুলো পোস্ট ডিক্লেয়ার করেছে। আজকের যুগে ওভাবে কিছু হয় না। তাছাড়া আমার টাকা তাড়াতাড়ি দরকার। ধুর পাগল, সে কি হঠাৎ করে হয়? তার জন্য তো সৎ পথে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। সেই জন্যই তো চাকরি নয়, ব্যবসা করতে চাই। জীবনে অনেক তাড়াতাড়ি এগোনো যায়। সে নয় করো, কিন্তু এখন অ্যাপ্লাইগুলো তো করতে পারো। আর কিছু টাকা তোমার জন্য না হয়। নিজের সাইড ব্যাগে হাত রেখেছিল পৃথা। ওর হাত ধরে ফেলেছিলাম। এই মুহূর্তে দরকার নেই, লাগলে বরং চেয়ে নেব। তুমি আবার চাইবে, তাহলেই হয়েছে। যা ইগো তোমার। আচ্ছা, তুমি বাড়িতেও খাওয়া দাওয়া করছো না? না, হ্যাঁ, এখনো পর্যন্ত। তবে বাড়ি ভাগ হলে হয়তো আলাদা খেতে হবে। শোনো, আমি কলেজ যাব।
তুমি কিন্তু কাল থেকে সব কিছু কন্টিনিউ করছো, ঠিক আছে? দেখি। কোনো দেখি টেকি না, যা বললাম সেটাই ফাইনাল। এগোলাম। সাইকেলে উঠেই আবার নেমে পড়ল পৃথা। গেল, সাইকেলের চেনটা আবার পড়ে গেল। হেঁটে যেতে হবে। সারানোর দোকানটাও এখান থেকে অনেকটাই দূরে। হেঁটে যেতে গেলে আবার ক্লাসে লেট হয়ে যাবে। মুখে মৃদু হাসি নিয়ে এগিয়ে যাই। ওর সাইকেলের পাশে হাঁটু গেড়ে বসি। নিজের পকেট থেকে বের করে আনি একটা ফোল্ডেড টুল প্যাকেট। মিনিটের মধ্যে ওর চেন গার্ডের ঢাকনা খুলে ফেলে চেনটা একদম ঠিকঠাক করে বসিয়ে দিই। হাঁ করে পৃথা দেখছিল আমাকে। ওর চোখে মুখে বিস্ময়, মুগ্ধতা। তারপর থ্যাংক ইউ। শুধু একটা শুকনো থ্যাংক ইউ? মানে আর কিছু দেওয়ার ক্ষমতা নেই আমার। আর হ্যাঁ, তোমার টুল প্যাকেটটা দিয়ে রেখো তো আমাকে। প্রায়শই সাইকেলে চেন পড়ে যায় আমার। আমি কিছু বলার আগেই নিজের হাত ছাড়িয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে যায় পৃথা। সেভাবে প্র্যাকটিস করিনি, তাও ক্লাবে গিয়েছিলাম। বেরোতে বেরোতে প্রায় সন্ধে নেমে গেল। আমি আর টিঙ্কু একটু অলসভাবেই সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে ফিরছিলাম। হ্যাঁ রে, আজ পৃথা এলো না কেন? আমি কি করে জানবো? তুমি তো সবই জানো বস, জানি না কেবল আমরা। বেশি ক্যাদরানি মেরো না, আর মুখটা বন্ধ রাখো। আমি কোথায় মুখ খুলি? কাকিমা মারা যাওয়ার পর থেকেই তোর মেজাজটা করে সপ্তমে চড়ে থাকে সবসময়। ওকে উত্তর দিতে যাবার আগেই মোড় ঘুরেই দেখি পৃথার দাদা সুমিত একটা নতুন বাইকের ওপরে বসে আছে। ওই দেখ, বাপের পয়সা এখন হেভি লপচাপানি করছে। আমরা কাছাকাছি যেতেই বাইক থেকে নেমে সুমিত আমাকে উদ্দেশ্য করে বলল, তোকে কয়েকটা কথা বলার ছিল। ওর মুখ গম্ভীর। আমি চোখ তুলে তাকালাম শুধু। মনে হচ্ছিল আকস্মিক কোনো আঘাত আসতে চলেছে। টিঙ্কু তখনও দাঁড়িয়ে। সুমিত আবার বলল, কথাগুলো শুধু তোকে বললেই ভালো হয়। টিঙ্কু? হ্যাঁ, তুই কথা বল, আমি ওই গলির মুখের দোকানটায় যাচ্ছি। সোনারিন্দম, জীবনটা যে ঠিক কেমন সে ব্যাপারে বোনের খুব একটা পরিষ্কার আইডিয়া নেই। আমি সোজাসুজি সুমিতের মুখের দিকেই তাকিয়েছিলাম। একেই যদি দার্শনিক বলার ধরন বলে, তবে ওকে সেরকমই লাগছিল। উত্তরে কি বলতে হয় জানা ছিল না। হাঁ করে চেয়ে পরের কথাটা কি বলবে তার অপেক্ষাতে ছিলাম। কি বলছি বোধহয় বুঝতেই পারছিস। আমি বা আমার ফ্যামিলির কেউই চায় না তুই আমার বোনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখ। পৃথার জীবনে প্রথম প্রেম, থ্রেট খাওয়ারও। হাতের মুঠো শক্ত করলাম। নিজের ভেতরে রাগের হদিশ পাচ্ছিলাম। বেশ তীব্র গলাতেই বলে ফেলেছিলাম, আশ্চর্য কেন? এই শোন, পৃথা অ্যাডাল্ট, ও নিজের ব্যাপারটা ঠিকই বুঝে নিতে পারে। এই সাল একদম ফালতু বকবি না। কোন ভরসায় এগোবে রে মেয়েটা? একটা চাল চুলোহীন ছেলে। আছেটা কি তোর? মাঠে ওকে একটু দেখতে বলেছিলাম। কি ভুল হয়েছিল আমার, সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে নিলি। হ্যাঁ, অবশ্য আমারই তো বোঝা উচিত ছিল ওই ফ্যামিলির ছেলের কাছে কিছু আশা করাটা। ছাড়, যা বললাম সেটা যেন মনে থাকে। চারপাশে জমে ওঠা অন্ধকারে শরীরের ভেতরে জল ফুটছিল যেন। বাপের পয়সাতেই তো এত সব ফুটানি। পৃথার ব্যাপারে ওর খবরদারিটা কেন ঠিক মাথায় ঢুকছিল না। সোজা সামনে এগিয়ে গিয়ে চেপে ধরি সুমিতের জামার কলার। শোন, আমাকে বল ঠিক আছে, কিন্তু মধ্যিখানে ফ্যামিলি আনবি না। বাপ যে তো ইট ভাটায় দিছি টানতে, আর মা অন্যের বাড়িতে রান্না করতে গিয়ে খারাপ রোগ ধরালো। দাদা পেটে বাচ্চা থাকা মেয়েকে নাকি বিয়ে করবে। সে ক্যালানে ফ্যামিলি নাকি মধ্যিখানে আসবে না। কথাও বলিস বটে। চন্দনপুর ছোট জায়গা। এখানে সবাই কত কিছু কত তাড়াতাড়ি জেনে যায়, আর আমারই শুধু অজানা। থাপ্পড় মেরে ওর মাথাটা ঘুরিয়ে দিতে ইচ্ছে করছিল। হাত তুলেও নামিয়ে নিলাম। মনে হয়েছিল পৃথা কি বলে জানার দরকার। সুমিত ধোঁয়া ছেড়ে বেরিয়ে গিয়েছিল। পরের দিনই
কলেজের পথে পৃথাকে ধরলাম, ওকে বললাম সবটা। খুব নিরুত্তাপ ভঙ্গিতে বলল, এটা হতেই পারে, সব রিলেশনেই একটু আপস অ্যান্ড ডাউনস থাকে। একটা ভালো চাকরি করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তার মানে এই ব্যাপারটা নিয়ে তুমি সুমিতকে কিছু বলবে না? বলবো, কিন্তু বলার এখনো সময় হয়নি। সময় অসময় নয়, ও আমাকে ইনসাল্ট করেছে, তুমি প্রশ্রয় দিচ্ছ। আমি কিছুই করছি না, মাথাটা একটু ঠান্ডা রাখো। ও, তার মানে তুমিও আমাকে কম্প্রোমাইজ করতে বলছো? না, আমি আর চন্দনপুরে থাকবো না। কি বলছো এইসব? বললাম তো, আমি এখান থেকে চলে যাব, এটাই সত্যি। ও, আর তুমি ভাবছো আমি তোমার পেছন পেছন দৌড়াবো? কে বলেছে দৌড়তে? আবার ড্রয়িং রুমে এসে ঢুকলো পৃথা। একটু বেশি ব্যস্ত থাকো তুমি। বিদ্রুপ করছো মনে হচ্ছে। মোটেও না, ব্যস্ততা থাকলে বোঝাই যায়, কিন্তু তুমি তো কিছুই বলছো না। বলতেই পারি, বললে তোমার ভালো লাগবে না মোটেও। আমার ভালো লাগায় না লাগায় কি এসে যায় বলো? হয়তো আর তোমার সঙ্গে কোনোদিন দেখাই হবে না। সত্যি সত্যি দেখা হবে না? না গো, ব্যবসার জন্য ফাইনালি দিল্লি চলে যাচ্ছি। দিল্লি? ও, বলে না তো কিসের ব্যবসা করছো? থাক না, তুমি যখন বলছো না, আমিও না হয় নাই বা বললাম। কয়েক সেকেন্ডের একটা লম্বা শ্বাস ফেলে মেঝের কার্পেটের দিকে তাকিয়ে রইল পৃথা। উদাসী ভাবটা হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলল, এসকর্ট সার্ভিসের কথা শুনেছ কখনো? তুমি কি মনে করো আমাকে? আমি এখনো চন্দনপুরে পড়ে আছি? সফিস্টিকেটেড প্রস্টিটিউশন সারা ভারতে ছোট বড় শহরে চালু প্রথা এখন। তাতে কি হয়েছে? আমি একজন এসকর্ট। হ্যাঁ, তাহলে যে এত সৎ হওয়ার কথা বলতে, এগুলো সব ফেক? স্পোর্টস, অ্যাথলেটিক্স, তাহলে তো কিছুই কাজে এলো না। তবে যে বলেছিলে দৌড়ঝাঁপ চলছে। 5 স্টার হোটেলে কখনো বড় লোক, কখনো পাওয়ার্ড ক্লায়েন্ট সামলানো, তাদের কোম্পানি দেওয়া, এটা কি কম দৌড়ঝাঁপের কাজ হলো অরিন্দম দা? তবেই না তারা আমাকে মুঠো মুঠো টাকা দেবে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লাম। কথাগুলো পৃথার মুখ থেকে শুনতে খারাপই লাগছিল। আমার দিকে তাকিয়ে একটু উদ্ধত দৃষ্টি ছুড়ে দিয়ে পৃথা বলল, কোথায় যাচ্ছ? আরেকটু থাকো। আফটার অল আমার সঙ্গে থাকার জন্য তোমাকে টাকা খরচ করতে হবে না। মাথাটা কাজ করছিল না। মানিব্যাগটা খুলে 5টা 2000-এর নোট সেন্টার টেবিলের উপর ছুঁড়ে ফেললাম। সব মানুষের অবস্থা সারা জীবন এক যায় না, অনেক শুনেছি একটা সময়। টাকা এখন আমার পকেটেও থাকে। মনে হয় এইটুকু সময়ের জন্য যা দিলাম তা যথেষ্ট। এতটুকু রেগে গেল না পৃথা। মুখে মৃদু একটা বিচিত্র হাসি ফুটিয়ে একটা নোট তুলে নিল নিজের চোখের সামনে। বলল, থ্যাংক ইউ, যা চেয়েছিলাম তা পেয়ে গেছি মিস্টার অরিন্দম দাস। চাইলেই তোমাকে পার্ক স্ট্রিটে দুপুরেই অ্যারেস্ট করতে পারতাম, করিনি, কারণ কনফার্ম ছিলাম না, আর জাল নোট আছে কিনা তোমার কাছে সেটাও জানা ছিল না। ওখানে একটা ক্যাওস তৈরি হোক সেটাও চাইনি। তবে তোমার কলকাতার ডিলার অতনু সেনকে স্পেশাল ব্রাঞ্চ এতক্ষণে বাস থেকে নামিয়ে নিয়েছে। যাই হোক, অনেকক্ষণ মিথ্যে বলেছি। এই ফ্ল্যাটটাও আমার নয়, অপারেশনের জন্য নেওয়া হয়েছিল। জয় দরজায় এসে দাঁড়িয়েছে, ওর হাতে পিস্তল। আমি আবার সোফায় বসে পড়ি। পৃথা জয়কে বলে, সিঁড়ির মুখে 3 জন আছে, ডেকে নিয়ে দরজা বন্ধ করো। তাহলে তোমার পেছনে আমি দৌড়েছি বলো, আর তোমাকে রেসে হারিয়েওছি। আমি কিন্তু তোমার চাকর মানে জয়কে দেখেই সন্দেহ করেছিলাম। আচ্ছা, কিরকম? ওর প্যান্টের উপর পুলিশের বেল্ট ছিল, জামার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। তখনই পালানোর চেষ্টা করলে না কেন? পারতাম না, বুঝেছিলাম সিঁড়ির মুখে তোমার লোক আটকে দিত। এবার তো আরোই পারবো না, পুরো ফোর্সকে ফ্ল্যাটে ঢুকিয়ে নিলে। যাকে, তবে অতনুকে অ্যারেস্ট বোধহয় তোমরা করতে পারবে না। আলবাত পারবো,
রেস্টুরেন্টের সিসিটিভিতে ধরা পড়েছে ও যাবার সময় তোমার ব্যাগটা তুলে নিয়ে যায়। আর সে ব্যাগ বাসে আবার এক্সচেঞ্জও হয়ে গেছে। তোমার বাড়ি অফিস তল্লাশি করব আমরা? সেখানে কিচ্ছুটি পাবে না, আগেই সরানো হয়ে গেছে। আমি একজন স্পেশাল ব্রাঞ্চ অফিসার অরিন্দম দা, প্রুফ কি করে বার করতে হয় শিখিও না। প্রমাণ টেবিলের উপর পড়ে আছে এখনো। যে নোটের ডিল করছো তার সব থেকে বড় সাক্ষী আমি নিজে। সেটা ঠিক, ওই জন্যে আর কথা বাড়াতে চাইছি না। চাকরি পেয়ে বেশ সাকসেসফুল তুমি দেখছি। যাকে এরপর তো থানায় তুলে নিয়ে যাবে হাত করা পরিয়ে। তার আগে একটু ওয়াশরুম যেতে পারি কি? যেতে পারো, আরো ফোর্স এলে আমরা রওনা দেব। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। জয়? হ্যাঁ দিদি। জয় থাবড়ে থাবড়ে আমার পকেট সার্চ করে, বলে নো ওয়েপেন ম্যাম। যাও, আর জয় সামনে থেকে বাথরুমটা এঁটে দে। ওকে ম্যাম। এত সন্দেহের কিছু নেই আমাকে। যা টেনশন দিলে পটিতে বসতে হবে, তাই একটু সময় লাগবেই। ওকে, ফ্রেশ হয় না। আধ ঘন্টা পেরিয়ে যখন ঘড়ির কাঁটা 1 ঘন্টা ছুঁতে চলেছে, সোফায় বসে থাকা পৃথার খেয়াল হয়। প্রথমে দরজায় কান লাগিয়ে জলের শব্দ শোনে, তারপর ইশারা করে দরজা ভেঙে ফেলতে। আর দরজা ভেঙে ফেলতেই সবার চোখ মাথায় ওঠে। কমোডের ওপরের ছোট জানলার পাল্লাটা খুলে দেওয়ালে ঠেসানো রয়েছে। অরিন্দম দাসের চিহ্ন মাত্র নেই। ফ্লাশের ওপর একটা ছোট্ট টুল প্যাকেট, আর তার নিচে 1 টুকরো কাগজে লেখা, সাইকেলের চেন হয়তো আর পড়বে না, চেয়েছিলে তাই দিয়ে গেলাম। পৃথা জয়ের দিকে তাকায় আর মনে মনে ভাবে, শেষ হয়েও হইল না শেষ। কাল থেকে আবার দৌড় শুরু। আজকের সফর এ পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে। তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। তাহলে শুক্রবারের গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে। ভালো থেকো সবাই, আবার বৈঠক বসবে পরের শুক্রবার।